নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। দিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক। বুধবার ছিল বৈঠকের প্রথম দিন। সিপিআইএম এর রাজ্য কমিটির বৈঠক বুধবার ছিল বৈঠকের প্রথম দিন। নির্যাস পাল্টে গিয়েছে দলের শ্রেণী চরিত্র। আর কি উঠে আসছে জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, দেখো, ইতিমধ্যে লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে দলের ফলাফল অর্থাৎ সিপিএম এর ফলাফল কিন্তু খুব একটা আশানুরূপ হয়নি এবং ভরাডুবি বলা চলে। যে আসনগুলিতে ইতিমধ্যে সিপিএম এর তরফ থেকে কন্টেস্ট করা হয়েছিল তাতে বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছে যে দলের প্রার্থীদের জামানত জব্দ হয়ে গিয়েছে। এর আগেও দেখা গেছে 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হলো সে সময় বামেদের আসন সংখ্যা কার্যত শূন্য। সেই একই ধারা 2024-এর লোকসভা নির্বাচনে কিন্তু দেখা গেল। এই মুহূর্তে দলের তরফ থেকে সিপিএম এর রাজ্য কমিটির দুদিনের বৈঠক এবং সেই বৈঠকে মূল যে বিষয় আলোচনার দলের ভরাডুবি হওয়ার কারণ কি, সেই জায়গায় কিন্তু একাধিক নেতৃত্ব মানে দলের যারা রাজ্য কমিটির সদস্য তারা অনেকেই মত দিয়েছে যে বিজেপি বিরোধিতায় মূল কেন্দ্র এই মুহূর্তে কিন্তু তৃণমূল, আর তৃণমূলের যদি বিরোধিতা কেউ করতে পারে তাহলে কিন্তু ভরসার মুখ বিজেপি। এই দুইয়েরও ভাষ্য খানিকটা কিন্তু ফিকে যে বিকল্প মতকে এখনো পর্যন্ত কিন্তু বিশ্বাসযোগ্য করা যায়নি। অর্থাৎ এই বিজেপি বিরোধিতায় তৃণমূল এবং তৃণমূল বিরোধিতায় বিজেপি, এর বাইরে যে বিকল্প বামেদেরও একটা শক্তি আছে বা বামেদের একটা বক্তব্য রয়েছে, সেই জায়গায় কিন্তু বামেরা এই মুহূর্তে নেই বা বামেদের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে পৌঁছাতে পারেনি বামেরা। এই বিষয়টা যেরকম উঠে এসছে তার পাশাপাশি সিপিএম এর যে বিশ্লেষণ সেই বিশ্লেষণে উঠে এসছে কংগ্রেসের সঙ্গে যে জোট বা আসন সমঝোতা সেটা নিয়ে কিন্তু অনেক দেরি হয়ে গেছে, অনেক দড়ি টানাটানির পর দেখা গেছে সেই আসন সমঝোতা। এবং অন্যদিকে আইএসএফ এর মতো বন্ধু হঠাৎ করে তারা সমঝোতা দেখতে দিল শেষ মুহূর্তে, এটা একটা কিন্তু বড় প্রভাব ফেলেছে। এমনটাই কিন্তু সিপিএম এর দুদিনের রাজ্য কমিটির যে বৈঠক সেই বৈঠকে প্রথম দিনে উঠে এসছে। এই যে টানাপোড়েন এবং সমন্বয়ের অভাব, এই দুটো মানুষকে বোঝানো যায়নি, যার ফলে কিন্তু মানুষ কংগ্রেসের বক্তব্যকে সমর্থন করেনি। পাশাপাশি বিজেপিকে হারাতে পারবে তৃণমূল, যে এই ভাবনা অধিকাংশ মানুষ ভোট দিয়ে, অর্থাৎ বিজেপিকে হারাতে পারবে তৃণমূলই একমাত্র প্রধান শক্তি, এই ভাবনা থেকে অধিকাংশ মানুষ ভোট দিয়েছেন। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী এই ধরনের প্রকল্প একটা বড় সুবিধা দিয়েছে তৃণমূলকে। গরিব মানুষের বড় অংশ সেই সমর্থনও কিন্তু বামেরা পায়নি। কিন্তু নিচু তলার যে দুর্বলতা রয়েছে, অর্থাৎ সিপিএম এর যে নিচু তলার যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের সমন্বয়ের অভাব রয়েছে, তারা এখনো পর্যন্ত দুর্বল। সেই সংগঠনে জোর দেওয়া উচিত, কারণ সেই সংগঠন যেটা ছিল এর আগে যে তারা গ্রাসরুট লেভেলে তৃণমূল স্তরে তাদের যে যোগাযোগ সেই যোগাযোগ অনেকটা আলাদা হয়ে গিয়েছে, যার ফলে মানুষের মনে সিপিএম বা বামেদের বক্তব্য দাগ কাটতে পারেনি। অন্যদিকে যে বারবার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের যে বিপর্যয়, এই বিপর্যয়ের দায়টা তো কাউকে নিতে হবে। অনেক নেতৃত্ব বা অনেক জেলা সম্পাদক তারা যেটা বলছেন রাজ্য কমিটির বৈঠকে সূত্রের খবর যে বারবার নির্বাচনী যে বিপর্যয় সেটা হলে কমিটি ধরে ধরে সংশ্লিষ্ট নেতৃত্বের ওপর দায় চাপানো উচিত বা তাদেরকে দায় নিতে হবে। কারণ হচ্ছে যে এই যে পলিসি মেকিং হচ্ছে সেই পলিসিকে ঠিক করে কিন্তু তৃণমূল স্তরে নিয়ে যাওয়া যাচ্ছে না, এবং এই যে দায় সেই দায়টা কিন্তু সামগ্রিক এবং তার পাশাপাশি বেশ কিছু নেতৃত্বকে এই দায় নিতে হবে। অর্থাৎ কোথাও যে দেখা যাচ্ছে যে তৃণমূল তাদের যে ভাবনা বা তাদের যে প্রকল্প যেটা একেবারে গ্রাসরুট লেভেলে পৌঁছে দিয়েছে, তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী বা কেন্দ্রীয় বঞ্চনা, এগুলো যেরকম একটা মানুষের মনে প্রভাব ফেলেছে। একদমই সায়ন্তন, এখানে আমার তোমাকে একটা প্রশ্ন, তাহলে কি শেষ পর্যন্ত এই তৃণমূলের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, এই প্রকল্পগুলোই কি কোথাও তৃণমূলের এই জয়ের এত বিপুল পরিমাণ যে জয়ের কোথাও কি সিপিএম এটা মেনে নিচ্ছে যে প্রকল্পের জন্যই এত বিপুল পরিমাণে তারা ভোট পাচ্ছে? কার্যত কিন্তু রাজ্য কমিটির বৈঠকে সেই দিকেই শিলমোহর পড়লো। তার কারণ বেশিরভাগ নেতৃত্ব মনে করেছে, রাজ্য কমিটির সদস্য মনে করেছে যে এই জনমুখী প্রকল্প যেগুলো মানুষকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিরোধিতা এবং বেশি করে কেন্দ্রীয় বিরোধিতা,
এটা কিন্তু কোথাও গিয়ে মানুষের মনে একটা প্রভাব ফেলেছে। দেখো, তোমাকে বলবো যে এই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে আন্দোলন করেছে গত কয়েক বছর ধরে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেড রোডে বসে আন্দোলন করেছেন, কখনো ধর্ণা দিয়েছেন রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো দিল্লিতে গিয়ে আন্দোলন, এইগুলোর মাধ্যমে কিন্তু একটা বিষয় মানুষের মধ্যে স্পষ্ট হয়ে গেছে, বিজেপি বিরোধিতা প্রবল ভাবে করছে তৃণমূল কংগ্রেস। আবার উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের যে নেতা মন্ত্রীরা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে বলে অভিযোগ উঠছে, সিবিআই তদন্ত হচ্ছে, অনেকে জেলে রয়েছে, আর অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের বিরোধিতা একমাত্র করছে বিজেপি। এই দুটো যে বাইনারি সেট হয়ে গিয়েছে, সেটা যেরকম প্রভাব ফেলেছে, পাশাপাশি তৃণমূলের যে জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, এগুলোও কিন্তু মানুষের মনে খুব বড় ভাবে প্রভাব ফেলেছে, যার ফলে বামেদের বক্তব্যকে মানুষ ততটা আমল দেয়নি। এবং অন্যদিকে বামেদের যে নিচু তলার সংগঠন, তাদের যে রাস আলাদা হয়েছে, সেটাও কিন্তু রাজ্য কমিটির বৈঠকে মত উঠে এসছে। এবং খুব গুরুত্বপূর্ণ ভাবে ভোট নিয়ে যে একটা জটিলতা বারবার থেকে যাচ্ছে, সেটা যে সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না, এটাও কিন্তু এই রাজ্য কমিটির বৈঠকে দিয়ে আসছে, যে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে জটিলতা, পাশাপাশি আইএসএফ এর সঙ্গে শেষ মুহূর্তে তাদের যে জোট বাঁধন সঙ্গে সেটা ভেঙে যাওয়া, এই যে জায়গাগুলো, যে অর্থাৎ সিপিএম তার নীতিটা কি, সেই নীতি কি সেটা তৃণমূল স্তরে পৌঁছাতে ব্যস্ত হচ্ছে, তার জন্যই কিন্তু ভরাদেবী ভোটে এমন মত কিন্তু উঠে এসছে। এবং আজকেও সেই আলোচনা রয়েছে। আজকে আলোচনার পর দেখা যাচ্ছে আগামী নির্বাচনগুলোতে সিপিএম এর তরফ থেকে কি কর্মসূচি নেওয়া হয়, কারণ সিপিএম এর যে নীতি, সেই নীতি কোথাও যে মানুষের মনে দাগ কাটছে না, বা সেই নীতিতে কোথাও ব্যস্ত হচ্ছে, তাই নিয়ে কিন্তু দুদিন ধরে আলোচনা, এবং এই পয়েন্ট গুলো কিন্তু রাজ্য কমিটির প্রথম দিনে বৈঠকে উঠে এসেছে। ধন্যবাদ সায়ন্তন। বৃহস্পতিবার সকালে হাওড়ার পৃথক দুটি জায়গায় তল্লাশি চালালেন ইডির আধিকারিকেরা। একটি লিলুয়ার চকপাড়া এলাকায় মোহাম্মদ হোসেনের ফ্ল্যাটে এবং অপরটি শালকিয়ার শ্রীরাম ঢ্যাং রোডে। দুটি ক্ষেত্রেই ইডির আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানা যাচ্ছে, একটি সাইবার দুর্নীতি মামলা তদন্ত করতে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের নজরে এসেছে হাওড়ার এই দুই বাসিন্দার নাম। মানুষরা তো খুব ভালো লোক, যত তো অবধি আমি জানি ব্যবসায়ী লোক আছে, সোশ্যাল লোক আছে, এরকম তো কোনো মানে নয় ছতার থাকে না। এখন জানি না ভিতরে কি কারণ আছে, কেন এরকম অবস্থা মানে এসছে এডি, কি কানেকশন আছে এটা তো আমরা জানি না, কিন্তু আমরা জানি বিজনেসম্যান লোক আছে, সোশ্যাল লোক আছে। ভিতরে কি ওর ভাই কি করে না করে সেটা সম্বন্ধে আমরা কিছু বলতে পারি। বৃহস্পতিবার সকালে ইডির হানা ঘিরে চাঞ্চল্য ছড়ালো বেলঘরিয়া দেশপ্রিয় নগরে। স্থানীয় একটি বহুতলে আসেন ইডির আধিকারিকেরা। ওই বহুতলে প্রথম তলে থাকেন রমেশ প্রসাদ। তিনি এক বিদেশি সফটওয়্যার কোম্পানিতে কাজ করতেন। যা জানা যাচ্ছে, দিল্লিতে এক সাইবার জালিয়াতি মামলায় তদন্ত করতে গিয়ে রমেশ প্রসাদের নাম উঠে এসেছে। আরে তুই লং এনে না ভাই। মাথার উপর ছাদ ফুঁড়ে দেখা যাচ্ছে সূর্যের আলো। দেওয়ালে বাসা বেঁধেছে উইয়েরা।
ফাটল ক্রমশ চওড়া হচ্ছে, এমন ঘরে চলছে পঠন পাঠন। উত্তর চব্বিশ পরগনার প্রান্তিক এলাকা বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা ঠিক এমনই। চাঙর খসে পড়ছে, মাথা বাঁচাতে ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে খুদেরা। আতঙ্কে স্কুলে পাঠাতে চাইছেন না বাচ্চাদেরকে অভিভাবকেরা। তাতে যদি লেখাপড়া শিখে ওঠে তো উঠুক। বেহাল অবস্থা স্কুলের, খসে পড়ছে দেওয়াল থেকে ইট, চাঙর ভেঙে পড়ছে দেওয়াল খসে, ছাতা মাথায় ছাত্রছাত্রীরা ক্লাস করছেন আর ভয়ে আটকে উঠছে অভিভাবকেরা। স্কুলেই পাঠাতে চাইছেন না বাচ্চাদেরকে। এমনই চিত্র ধরা পড়লো বসিরহাটের এক স্কুলে। কি করে ছেলেদেরকে স্কুলে পাঠাবো? ছাতা মাথা দিয়ে স্কুলে পাঠাচ্ছি। যদি সোজানো হয় কি চাইছেন? সোজানো হয় তাহলে ছেলেদেরকে আর স্কুলে পাঠাবো। স্কুলে যে ভেঙে ভেঙে চাংগুলো পড়ছে, এইগুলো তো ভয়ের বিষয়। বাচ্চা কাচ্চার মাথায় যদি লাগে যখন তখন বিপদ হতে পারে। এই জন্য আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা বাচ্চা কাচ্চার পাঠাবো। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি, কয়েকবার। আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয়, ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের ব্যবস্থা হয়নি। কেউ জন্ডিসে আক্রান্ত, কেউ আবার ডায়রিয়াতে, কেউ আবার পেটের অসুখে হাসপাতালে ভর্তি, কারণ এলাকায় অপরিশোধিত জল। হাওড়া পুর এলাকায় এবার জলবাহিত রোগের প্রকোপ। কি করছে প্রশাসন? হাওড়া পুর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের কাসুন্দিয়া রোডের মল্লিক পাড়ার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল থেকে পোকা বেরোচ্ছে, অভিযোগ স্থানীয়দের। আর সেই জল খেয়েই অসুস্থ এলাকার বহু মানুষ। হজমের সমস্যা তো হচ্ছেই, জন্ডিস ডায়রিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ছে। হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ শ্যামল মিত্রের অভিযোগ পুর প্রধানের বিরুদ্ধে। বুধবার এলাকায় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা জানান, অনেকদিন ধরেই পেটের সমস্যা হচ্ছিল। দেখা গেল হেপাটাইটিস এ পজিটিভ। ডাক্তারের কথায় জলের জন্য এই সমস্যা, জল পরিষ্কার না হলে এই সমস্যা থাকবে। আইসিইউতে ভর্তি হয়েছিল। তাছাড়া এখন আমার ছেলের কন্ডিশন খুবই, বলতে গেলে ডাক্তার এখন কিছু বলতে পারছে না। হেপাটাইটিস জন্ডিস এ, আর তার সঙ্গে রক্ত শূন্যতাও হয়ে গেছে। এই জন্ডিসটার জন্য তার হিমোগ্লোবিন সাথে চলে গেছে। প্রবলেমই হচ্ছিল, তারপরে দেখা গেল যে হেপাটাইটিস এ পজিটিভ। তো ডক্টর বারবার বললেন যে আমি জল থেকে এটা হচ্ছে। এটাকে জল যতক্ষণ নিয়ন্ত্রণে নিয়ে আসবে না, পরিশুদ্ধ না করলে কন্টিনিউ হতেই থাকবে। এপ্রিল মাস থেকে চলছে এই সমস্যা। 2 মাস পেরিয়ে গেলেও প্রশাসনের তরফে কোনো সমাধান করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, হাওড়া পৌরসভা এই বিষয়ে কোনো খবরই নেয় না। পৌরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী জানান, সবে জেনেছি ঘটনাটি। এলাকায় হেলথের টিম পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে, তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোথায় সমস্যা তা শীঘ্রই খুঁজে বের করা হবে। এখানে কন্টামিনেশন যদি হয়ে থাকে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই কন্টামিনেশন রিপেয়ার করে দেওয়া হবে। আমাদের ডিপার্টমেন্টের লোকেরা গিয়ে সেটা দেখে নিচ্ছে। জলই জীবন, সেই জল পান করেই যদি অসুস্থ হতে হয়, তাহলে প্রশ্ন ওঠে বই কি।
হাই নিউজ নেটওয়ার্ক। রাতের অন্ধকারে কাঁটাতার পার করে ওপার বাংলা থেকে এপার বাংলায় আসার পথে বিএসএফ এর হাতে আটক 2 শিশু সহ এক মহিলা। বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষী বাহিনী আটক করেছে তাদের। বিথারি সীমান্ত থেকে তারা পারাপার করছিল। এরপর অভিযুক্ত মহিলা কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় স্বরূপনগর থানায় পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। পুলিশের জেরায় অভিযুক্ত মহিলা জানিয়েছেন তার নাম নাদিয়া খাতুন, বাড়ি বাংলাদেশের নড়াইলে। চারশোটি বাড়িকে হাওড়া পৌরসভা বিপজ্জনক বলে ঘোষণা করেছে অনেক আগেই। বাড়িওয়ালারা চাইছেন সংস্কার, প্রয়োজনে আমূল নির্মাণ, কিন্তু ভাড়াটিয়াদের একাংশ বেঁকে বসায় ঘোর সংকটে জনজীবন। बाड़ी का परिस्थिति बहुत ही खराब है। सीढ़ी टूट रहा है, सीढ़ी का अवस्था खराब है, छत्ता टूट रहा है, छत्ता पूरा পানি চূড়া हुआ से। আমাদের শর্ত এটাই যে যদি ওরা কিনতে চায় তো এখনকার যে মার্কেট প্রাইস হিসেবে ওরা সেই অ্যামাউন্ট আমাদেরকে দিলে আমরা রেজিস্ট্রি করে দেবো। মানুষ নিজের প্রাণে রিস্ক নিয়ে ওই বাড়িগুলোতে থাকছে, না বাড়ি খালি করছে না বানাতে দিচ্ছে। জিটি রোডের ধারে শতবর্ষের এই পুরনো বাড়িগুলি এখন ঘুম কেড়েছে হাওড়াবাসীর। বট অশ্বত্থ অনেকদিন আগেই বাসা বেঁধেছে বাড়িগুলিতে। চুন সুরকি খসে বেরিয়ে পড়েছে পুরনো ইট, দেখা দিয়েছে লোহার শিক, নোনা ধরা স্যাঁতস্যাঁতে দেওয়াল। এমন পরিবেশে এখনো বাস করেন কয়েকশো পরিবার। হাওড়া পুরসভার এসব বাড়ির দেওয়ালে বিপজ্জনক বাড়ির নোটিশ ঝোলানো হয়েছে, কিন্তু অনেকেই তোয়াক্কা না করে বাড়িগুলিতে থাকছেন ঝুঁকি নিয়ে। বাড়িওয়ালারা পুনর্ব্যবহারের উপযোগী সংস্কার করে বাড়িগুলি ভাড়াটিয়াদের কাছে বিক্রি করতে চান, চাইছেন ভাড়াও দিতে। তবে তাতে কর্ণপাত করছেন না ভাড়াটিয়াদের একাংশ। আমাদের শর্ত এটাই যে যদি ওরা কিনতে চায় তো এখনকার যে মার্কেট প্রাইস হিসেবে, কস্ট ভ্যালু হিসেবে ওদেরকে সেইভাবে যতটা স্কোয়ার ফুট আছে ওদেরকে দিয়ে দেবো। ওরা সেই অ্যামাউন্ট আমাদেরকে দিলে আমরা রেজিস্ট্রি করে দেবো। আর যদি ওরা ভাড়া থাকতে চায় তাহলে ওদের যেটা ন্যায্য আমাদের ভাড়া সেটা ওরা আমাদেরকে দেবে, ওদের যতটা স্কোয়ার ফুট সেটা আমরা দিব। অনেকেই আবার বাড়িওয়ালার প্রস্তাব মেনে অন্যত্র সরে গিয়েছেন, কিন্তু একই বিল্ডিং এর অপর ভাড়াটিয়ারা সংস্কারের জন্য বাড়ি খালি করতে নারাজ। ফলে মেরামতের জন্য আশ্রয় ছেড়েও বেজায় সমস্যায় কেউ কেউ। बाड़ी का परिस्थिति बहुत ही खराब है। सीढ़ी टूट रहा है, सीढ़ी का अवस्था खराब है, छत्ता टूट रहा है, छत्ता पूरा पानी चूड़ा हुआ से, बरंडा टूटा हुआ है, बरंडा गिर गया, भयंकर अवस्था है, वहाँ रहना मुश्किल है बहुत। সমস্যার সুরাহা করতে আইনি পথে চলার কথা ভাবছেন পুরসভার আধিকারিকরা। আমরা চেষ্টা করছি বারংবার, আর ওদেরকে বলছি যদি আপনারা না পারেন তাহলে আমাদেরকে বলুন, আমরা বসে ওটা সমস্যাটাকে সমাধান করে দিই। কিন্তু মানুষ নিজের প্রাণে রিস্ক নিয়ে ওই বাড়িগুলোতে থাকছে, না বাড়ি খালি করছে না বানাতে দিচ্ছে। সাম্প্রতিক অতীতে কলকাতায় বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনা আতঙ্ক ছড়িয়েছিল নাগরিক সমাজে। হাওড়াতেও তার পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে সতর্ক হাওড়া ও বালি পুরসভা। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই।